ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটেছে তার ভাগ্যে? তিনি কি জীবিত? সরকারে অস্থিরতার গণবিক্ষোভে অস্বস্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী, জোট ভাঙার আলটিমেটাম, হামলার তীব্রতা বেড়েছে গাজায়। কঠোর ধর্মীয় খোলস ভেঙে সৌদিতে সুইমস্যুটের নারীর ক্যাকওয়াট, চলছে হিজাব পরে মহাকাশ যাত্রার প্রস্তুতি। বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। তবে এতে ইরানের প্রেসিডেন্টের কি অবস্থা, তিনি কি জীবিত আছেন কিনা তা এখনও পরিষ্কার করে জানায়নি দেশটি। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উদ্ধারকারী দল সেখানে দ্রুত যায়, তবে আবহাওয়া ভালো না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ইব্রাহিম রাইসি দেশটির পূর্বাঞ্চলের একটি প্রদেশের জলফা এলাকায় যান একটি বাঁধ উদ্বোধনের জন্য। ওই এলাকাটি প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্ত এলাকার কাছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল, বাকি 2টি নিরাপদে ফিরে এসেছে। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিজান এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম। স্বাধীনতাকামীদের কবর রচনা করার আড়ালে ফিলিস্তিনিদের নিশ্চিহ্নের উদ্দেশ্যে নৃশংস অভিযানের নেতৃত্ব দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এবার দেখা দিয়েছে অনাস্থা। জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরায়েল রেজিলেন্স পার্টির নেতা বেনি গান্তজ। আর যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা বেন গিফির। এছাড়া নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ আবারও উত্তাপ ছড়াচ্ছে রাজধানী তেল আবিবের রাজপথে। বিস্তারিত মেহরাব হোসেন খানের রিপোর্টে। এই বিক্ষোভ, উত্তেজনা আর ধস্তাধস্তির ঘটনাস্থল ইসরায়েলের রাজধানী তেল আবিব। নিজের দেশের জনগণের বিস্ফোরণমুখ রোষের মুখে পড়েছেন গাজায় নৃশংস গণহত্যার মূল চালিকা শক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের অতর্কিত হামলার অপহৃতদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে তাদের স্বজনরাই যে শুধু রাস্তায় নেমেছেন এমন নয়, নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশকারীরাও সামিল হয়েছেন প্রতিবাদের জনস্রোতে। প্ল্যাকার্ড আর ব্যানারে তুলে আনা স্লোগানে তারা বলতে চেয়েছেন নেতানিয়াহু প্রাইম মিনিস্টার নয়, প্রাইম মিনিস্টার। রাজপথে যখন ক্ষোভের লাভায় বলক উঠছে, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন গাজা ভূখণ্ড থেকে বেনিয়ামিন নামে আরও এক জিম্মির লাশ পাওয়া গেছে। এর আগের দিন আরও 3 জিম্মির লাশ পাওয়ার খবর দিয়েছিল ইসরায়েলের সেনা সদর। এতে অপহৃত 252 জন ইহুদির মধ্যে আরও 128 জনকে জীবিত বা মৃত পাওয়ার অপেক্ষায় স্বজনরা। গাজায় বর্বর আগ্রাসন মোকাবেলায় গঠিত নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা আর জোট সরকারে দেখা দিয়েছে অস্থিরতা। গাজা থেকে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের নির্মূলের অভিযান সমাপ্তির পর কোন পরিকল্পনায় হাঁটবে ইসরায়েল তা এখনও খোলাসা করেননি নেতানিয়াহু। কালক্ষেপণ না করে এ বিষয়ে স্পষ্ট পরিকল্পনা উপস্থাপনে নেতানিয়াহুকে 8 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন জোট সরকারের শরিক ইসরায়েল রেজিলেন্স পার্টির শীর্ষ নেতা বেনি গান্টজ। সংবাদ সম্মেলনে অভিযান পরবর্তী গাজার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বাস্তবায়ন, যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রের সমন্বয়ে শান্তিরক্ষী মোতায়েন সহ 6 দফা প্রস্তাব উত্থাপনও করেছেন ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। রাজনৈতিকভাবে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হলেও গত বছর গাজায় অভিযানের আগে গঠিত আপৎকালীন জোট সরকারে যোগ দেয় গান্টজের দল। আপনি যদি ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেন, যদি হার্জেল বেন গুরিন ও আইজেক রবিনের পথ ধরে এগিয়ে যান, তাহলে আমাদেরকে এই সংকটকালীন সময়ের অংশীদার হিসেবে পাবেন। কিন্তু এটি করার পরিবর্তে যদি জাতিকে একটি অতল গহ্বরের দিকে নিয়ে যান, তাহলে আমরা সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেব। এর আগে একই সুরে কথা বলেছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। অস্থিরতা, অনাস্থার জেরে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন চরম কট্টর ডানপন্থী নেতা বেন গাভির। সে সাথে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, বেনি গান্টজ ও গাদি ইসেনকোটের সাথে সম্পর্কচ্ছেদের সাহসী সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
এদিকে জনগণ আর সরকারে অস্থিরতার ক্ষোভ যেন ভাগ্যবঞ্চিত গাজাবাসীর উপর উকড়ে দেয়া শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা সিটি, জাবালিয়া, রাফার বেসামরিক অবস্থানে বিমান আর ট্যাঙ্ক থেকে চলছে নির্বিচারে গোলাবর্ষণ। 24 ঘন্টায় নিহত হয়েছে অন্তত 50 ফিলিস্তিনি। নুসেরাত শরণার্থী শিবিরে গোলাবর্ষণে হত্যা করা হয়েছে শিশুসহ অন্তত 20 জনকে। হামলা হয়েছে পানি নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও। গাজার বেসামরিক নিরাপত্তা বিভাগ জানিয়েছে চলতি মাসের শুরু থেকে বর্বর অভিযানে উত্তর গাজার জাবালিয়ায় কমপক্ষে 300 বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। মেহরাব হুসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে লোকসভা নির্বাচনের মাত্র দুদিন আগে গুলিবর্ষণের আলাদা দুটি ঘটনায় ক্ষমতাসীন বিজেপির স্থানীয় এক নেতা নিহত ও 2 পর্যটক আহত হয়েছেন। শনিবার শোপিয়ান জেলার হুরপুরা গ্রামে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আইজাজ আহমেদ শেখ নামের একজন। তিনি ওই গ্রামেরই পঞ্চায়েত প্রধান। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির স্থানীয় নেতাও ছিলেন তিনি। এই হামলার কয়েক ঘন্টা না যেতেই গুলিবর্ষণের আরেক ঘটনায় আহত হন 2 পর্যটক। পুলিশ জানিয়েছে অনন্তনাগের ইয়ান্নার এলাকায় সংগঠিত ওই হামলায় এক মুসলিম দম্পতি আহত হয়েছেন। তারা রাজস্থানের জয়পুরের বাসিন্দা। চলতি মাসের শুরুতে আরেকটি সন্ত্রাসী হামলায় পুঞ্চ জেলায় আহত হওয়া নৌবাহিনীর এক জওয়ানের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। ওই হামলায় আহত হয়েছিলেন আরও 4 সেনা সদস্য। এমন অবস্থায় আগামী 20 মে বারমুল্লায় আর 25 মে অনন্তনাগ রাজৌরি আসনে হতে যাচ্ছে লোকসভা নির্বাচনের 5ম ও 6ষ্ঠ দফা ভোট। তার আগে সন্ত্রাসী হামলার এই ঘটনায় তৈরি হয়েছে থমথমে এক পরিস্থিতি। প্রশ্ন উঠতে শুরু করেছে ওই পর্যটন নগরীতে ঘুরতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা নিয়েও। যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামী 27 জুন প্রথম দফার বিতর্কে অংশ নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্কের আগে জো বাইডেনের ডোপ টেস্টের দাবি জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার মিনেসোটায় দলীয় এক অনুষ্ঠানে ট্রাম্প তার বক্তব্যে এই দাবি করেন। ট্রাম্প বলেন, স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের সময় বাইডেনের যেন ঘুড়ির মতো উড়ছিলেন। ওই সময় বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন ককাসের কো চেয়ার গ্রেগ মার্ফি। তাই নতুন করে বিষয়টি আলোচনায় এনে ট্রাম্প বলেন তিনি বাইডেনের সাথে বিতর্কে অংশ নিতে চান, তবে তার আগে ডোপ টেস্টের শর্ত জুড়ে দেন তিনি। এর আগে 2020 সালেও ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয় ডেমোক্র্যাটদের দলীয় নির্বাচনের সময় বাইডেনের আচরণ স্বাভাবিক ছিল না। তিনি বাইডেনের সঙ্গে বিতর্কের আগে ডোপ টেস্টের দাবি জানিয়েছিলেন। সে সময় অবশ্য ট্রাম্প কিংবা বাইডেন কেউই ওই টেস্ট করাননি। বাস্তু সংস্থান ঠিক রাখতে নতুন এক কৌশল প্রয়োগ করতে শুরু করেছে উত্তর আমেরিকার দেশ পানামা। আর কৌশলী এই অস্ত্র হচ্ছে কফি গাছ রোপণ। শুধু বাস্তু সংস্থানই নয়, অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় নারীদের ক্ষমতায়ন আর কৃষকদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে এই কফির বাগান। বিস্তারিত জানবো মীর ফজলে রাব্বি রিপোর্টে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও খরা মোকাবিলার চ্যালেঞ্জের মুখোমুখি উত্তর আমেরিকার দেশ পানামা। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বাস্তু সংস্থান ঠিক রাখতে ব্যবহার করছে নতুন এক অস্ত্র, আর তা হল কফি গাছ রোপণ করা। পানামার সিরি গ্রান্দে এবং ত্রিনিদাদ নদীর দুপাশে গড়ে উঠেছে ছোট বড় মোট 41টি শহর। নগর সম্প্রসারণের কারণে নদীগুলোতে অত্যাধিক দূষণ, মাটির ক্ষয় এবং গাছ কাটায় বৃষ্টিপাত কমে যায়। ফলে পুরো এলাকাটি অনুর্বর হয়ে যায় এবং খরার কবলে পড়ে। গাছপালা নষ্ট হয়ে যাওয়ায় পানামা খালের পানির স্তরে মারাত্মক প্রভাব পড়ে। বিষয়টি আমলে নিয়ে পানামা খাল কর্তৃপক্ষ 2010 সালে এই অঞ্চলে গাছপালা পুনরুদ্ধার করার জন্য একটি প্রচারণা শুরু করে। আর এই প্রচারণার মূল প্রতিপাদ্য হল বেশি বেশি কফি গাছ রোপণ করা। কেননা কফি গাছ বাস্তু সংস্থান রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে, পাশাপাশি এটি কৃষকদের জন্য একটি লাভজনক আয়ও প্রদান করে। এমনই একটি কফি রোপণ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এলসা মার্টিনেজ। এলসা মার্টিনেজ একটি বেসিনে ৬৬০০ কফি গাছ সহ একটি কফি বাগানের মালিক, যা ৩৩১৩ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। আমার জীবন বদলে গেছে। কফির এই বাগানটির বিপুল সম্ভাবনা রয়েছে। এটি আমার পরিবারের জন্য আয় নিয়ে এসেছে। আমি আমার বাচ্চাদের পড়ালেখার খরচ দিতে পারছি। আমি জমিও কিনেছি এবং এই কাজ আমাকে অনেক কিছু শিখিয়েছে।
মার্টিনেজ এবং অন্যান্য কফি চাষিরা পানামা সরকারের সহায়তায় 23টি প্লান্টেশন ও একটি সমিতি প্রতিষ্ঠা করেছে। এলসার মতো অনেক নারী হয়েছেন খামারের মালিক। এই অঞ্চলে কফি শিল্পের এমন সাফল্য বুঝতে শিখিয়েছে অর্থনৈতিক সুবিধা প্রদানের সাথে সাথে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিকে কিভাবে ব্যবহার করা যেতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কারো কাছে অস্বস্তিকর, আবার কারো কাছে আধুনিকতার পথে নবযাত্রা। একের পর এক এমন ঘটনায় বিস্মিত মুসলিম জাহান। মুসলমানদের পুণ্যভূমি, নবীর দেশ সৌদি আরবে এবার উদযাপন হচ্ছে রেড সি ফ্যাশন উইক, যেখানে সুইমস্যুটে ক্যাটওয়াক করে উত্তাপ ছড়াচ্ছে মডেলরা। বিস্তারিত জানাচ্ছেন হাসনাত জুবায়ের। বিশ্বকে একের পর এক বিষয়ে তাক লাগিয়ে চলছে মুসলিমদের জন্য আদর্শ দেশ সৌদি আরব। নারীরা যে দেশে এতদিন ছিল কঠোর বিধিনিষেধের মধ্যে, সেই দেশের নারীরা এখন অনেকটাই স্বাধীন। আর বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সরকার। এবার সৌদি আরবে উদযাপিত হচ্ছে রেড সি ফ্যাশন উইক। গত 17 মে ছিল তার দ্বিতীয় দিন, আর এদিন আয়োজন করা হয় একটি বিশেষ ফ্যাশন শোয়ের। দেশটিতে প্রথমবারের মতো সেন্ট রেসিস রেড সি রিসোর্টের সুইমিং পুলের ধারে বসে এই ফ্যাশন শোয়ের আসর। মরক্কোর পোশাক শিল্পী ইয়াসমিনা কাঞ্জালের তৈরি রং বেরঙের সাঁতার পোশাক পরে প্রথমবারের মতো ফ্যাশন শোয়ে হাঁটেন নারী মডেলরা। এ সময় মডেলদের পরনে ছিল সুইমস্যুট, যা মূলত ওয়ান পিস। লাল, ধূসর, নীল, সবুজ, কমলা, গোলাপি রঙের মেলা বসেছিল এই ফ্যাশন শোয়ে। মডেলদের পোশাকের রঙের পাশাপাশি ঢঙের বৈচিত্র্য ছিল। কেউ কেউ ছিলেন উন্মুক্ত কাঁধে, আবার কারোর শরীরের মধ্যভাগ ছিল অর্ধেক উন্মুক্ত। কেউ কেউ আবার মাথা ঢেকেই পরেছিলেন সুইমস্যুট। এই ফ্যাশন শোয়ের ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ফ্যাশন শো সৌদি আরবের ভিশন 2030 সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির একটি অংশ। এছাড়া রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ, যা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে গিগা প্রকল্পগুলোর মধ্যে একটি। হাসনাত জুবায়ের, নিউজ ডেস্ক, বাংলা ভিশন। যোগ্যতা তো বটেই, ধর্মীয় বিধিনিষেধ মেনেও যে মহাকাশচারী হওয়া সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে চলেছেন আরব আমিরাতের নোরা আল মাতরুসি। প্রথম আরব নারী হিসেবে নাসা থেকে নিয়েছেন কঠোর প্রশিক্ষণ। তার জন্য ডিজাইন করা হয়েছে বিশেষ স্পেস স্যুট। পরিকল্পনা মতো সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই সেই বিশেষ পোশাক পরেই মহাকাশের পথে পাড়ি দেবেন নোরা। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। হিজাব পরেই মহাকাশে যাবেন মুসলিম এক নারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে শেষ করেছেন 2 বছরের কঠোর প্রশিক্ষণ। 30 বছর বয়সী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই নারীর স্বপ্ন একদিন পা রাখবেন চাঁদের বুকে, হয়তো কখনো যাবেন দূরের গ্রহ মঙ্গলেও। আরব আমিরাতের নভোচারী নোরা আল মাতরুসি তার জীবনের অনেকটা সময় কেটেছে আকাশের তারার দিকে তাকিয়ে। বহুকাল থেকেই মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা অবদান রেখেছেন মহাকাশ গবেষণায়। শৈশব থেকে তারাই ছিলেন মাতরুসির অনুপ্রেরণা। আপনি যে ধর্মের হন কিংবা জন্ম যেখানেই হোক, একজন মহাকাশচারী হওয়া বেশ কঠিন। মুসলিম হলে নভোচারী হতে পারবেন না, বিষয়টা সেরকম না। বরং একজন মুসলিম হওয়ার কারণে আমি আমার পূর্বপুরুষদের অবদান সম্পর্কে সচেতন। আমার পূর্বপুরুষদের মধ্যে থাকা মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানী যারা মহাকাশ নিয়ে কাজ করেছিলেন, তাদের ইতিহাস আমার জানা। আমি একজন মহাকাশচারী হয়ে উঠেছি 1000 বছর আগে তাদের দেখানো পথ অনুসরণ করে। একজন মুসলিম হিসাবে ধর্মীয় নিয়ম অনুসারে হিজাব পরেন মাতরুসি। মহাকাশ অভিযানে নাসা থেকেও পেয়েছেন হিজাবের অনুমতি। স্পেস স্যুট ও হেলমেট পরার সময় চুল ঢেকে রাখতে নাসার স্যুট ইঞ্জিনিয়াররা তার জন্য বানিয়েছেন বিশেষ ধরনের অস্থায়ী হিজাব। মার্কিন মহাকাশ সংস্থার সরাসরি কোনো ট্রেনিং প্রোগ্রামে স্নাতক লাভ করা প্রথম আরব নারী নোরা আল মাতরুসি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছেন তেল শিল্পে। আরব আমিরাত স্পেস এজেন্সি কর্তৃক মনোনীত হয়ে 2021 সালে যুক্ত হন নাসার একটি প্রশিক্ষণে। 2 বছরের কঠোর পরিশ্রমে দ্য ফ্লাইস নামে পরিচিত একটি দল গড়ে তোলে নাসা।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশনের উপযুক্ত দলটিতে মাতৃষী ছাড়াও আছেন আরও 10 মহাকাশচারী। চন্দ্রাভিযান সফল হলে ভবিষ্যতে দলটি যেতে পারে মঙ্গল গ্রহে। আমি সত্যিই গর্বিত। আল মাতৃষী আমাদের টিমের একজন হয়ে প্রশিক্ষণ শেষ করেছে। আরব আমিরাতের নারীদের জন্য এটা শক্তিশালী একটি বার্তা। তারা যে কোনো কঠিন কাজের যোগ্য, এমনকি সেটা হতে পারে একজন নভোচারী হওয়া। আমরা এখন বাস করছি পরবর্তী আর্টেমিশন জেনারেশনের জন্য। অসংখ্য আমিরাতি মহাকাশচারী ভবিষ্যতে আমাদের অনুসরণ করবে। আমাদের মতো তারাও হয়ে উঠবে মানবতার ভবিষ্যৎ। নাসা থেকে পূর্ণাঙ্গ ট্রেনিং লাভ করা প্রথম নারী মাতৃষী, কিন্তু তিনি ছাড়াও ইতোমধ্যে আরও আরব নারীরা অংশ নিয়েছেন বিভিন্ন মহাকাশ মিশনে, যাদের মধ্যে আছেন সৌদি বায়োমেডিক্যাল গবেষক রায়না বার্নাবি, মিশরীয় লেবানিজ ইঞ্জিনিয়ার সারাহ সাবরি সহ আরও অনেক নারী। মহাকাশে মানুষের অভিযান শুরু হয় চাঁদে যাওয়া নিয়ে। এই প্রতিযোগিতা শুরু হয়েছিল 1957 সালে রাশিয়ার মহাকাশযান স্পুটনিক উৎক্ষেপণের মধ্য দিয়ে। চাঁদের পর কোনো গ্রহে মানুষ অবতরণ না করলেও মহাকাশের প্রতি আমাদের আগ্রহ সবসময়ই ছিল অটুট। নাসায় প্রশিক্ষণ নেয়া মুসলিম নারীর সাফল্য অনুপ্রাণিত করবে ভবিষ্যৎ প্রজন্মকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। 2023 সালে সিগাল নামে ইলেকট্রিক গাড়ি বাজারে নামিয়েছে চীনের অটোমোবাইল প্রতিষ্ঠান বিওয়াইডি। শুরু থেকেই সাশ্রয়ী দাম আর মানের বিচারে শুধু রাস্তাই নয়, পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির বাজারে দাপিয়ে বেড়াচ্ছে সিগাল, যা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল প্রতিষ্ঠান ও রাজনীতিবিদদের মধ্যে। বিস্তারিত জানব মীর ফজলে রাব্বি রিপোর্টে। সাধারণ এক চীনা প্রতিষ্ঠানের কাছেই কুপোকাত বাঘা বাঘা সব মার্কিনী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল প্রতিষ্ঠান ও রাজনীতিবিদদের আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সিগাল নামের একটি সাশ্রয়ী মূল্যের চীনা ইলেকট্রিক গাড়ি। গত বছর চীনের অটোমোবাইল প্রতিষ্ঠান বিওয়াইডি এই গাড়ি বাজারে আনে। সিগাল গাড়ির 2টি মডেল চীনে $10 ও $12,000 বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই গাড়ির ফিচার এবং নির্ভরযোগ্যতা এর চেয়ে 3 গুণেরও বেশি দামে বিক্রি হওয়া মার্কিনী গাড়ির চেয়েও বেশি। আমদানি নীতিমালা ও করের কারণে আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে এই গাড়ি প্রবেশের সম্ভাবনা কম। তবে নীতি ও কর দিয়ে চীনের ইভি বা ইলেকট্রিক ভেহিকল বিপ্লবকে বেশিদিন ঠেকানো যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। 1970-এর দশকে একই কায়দায় মার্কিন গাড়ির বাজার দখল করে নিয়েছিল হোন্ডা ও টয়োটার মতো জাপানি নির্মাতারা। মার্কিন রাজনীতিবিদ ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে চীনা ইভিকে গুরুতর হুমকি হিসেবে দেখছে। বাইডেন প্রশাসন চীন থেকে আমদানি করা ইভির ওপর 100% শুল্ক আরোপ করবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। মার্কিন কংগ্রেসের কিছু সদস্য চীন থেকে গাড়ি আমদানি নিষিদ্ধ বা বড় আকারে কর আরোপের জন্য বাইডেনকে অনুরোধ জানিয়েছেন। তবে এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। বিওয়াইডি কোম্পানির এই গাড়ি নিয়ে মন্তব্য করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেন, চীনের ইভি এতটাই উন্নত যে বাণিজ্যিক প্রতিবন্ধকতা না থাকলে তারা বিশ্বের অন্য সব অটোমোবাইল প্রতিষ্ঠানকে দুমড়ে মুচড়ে দেবে। সিগালের ডিজাইনে তেমন কোনো চাকচিক্য না থাকলেও এটি মানসম্পন্ন। দরজাগুলো খুব সহজে খোলে ও বন্ধ হয়। কৃত্রিম চামড়ার সিটগুলো বেশ রুচিশীল। এ ধরনের সিট সাধারণত আরও বিলাসবহুল গাড়িতে দেখা যায়। এই গাড়িতে 6টি এয়ারব্যাগ, পেছনের চাকার ডিস্ক ব্রেক ও ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল ফিচার রয়েছে। গাড়িটি প্রায় নিঃশব্দে চলে এবং মোড় ঘোরা বা উঁচু নিচু রাস্তা দিয়ে যাওয়ার সময়ও এটি বেশ স্থিতিশীল ও সাবলীলভাবে চলে, যা সাধারণত আরও দামি গাড়ির ফিচার। সিগালের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার, যা একে মহাসড়কে চলাচলের উপযোগী করেছে। চীনের অর্থনীতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বড়। সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বেড়েছে, আবার প্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে উৎপাদন দ্বিগুণ করার লড়াইয়ে নেমেছে বেইজিং। অভ্যন্তরীণ চাহিদার চেয়ে অতিরিক্ত উৎপাদন লাভের মার্জিন কমিয়ে দেয়। ফলে সাম্প্রতিক সময়ে চীনের অতিরিক্ত উৎপাদন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে চীনের আধিপত্য মোটেও অস্বাভাবিক কোনো বিষয় হবে না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।